শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা, আর 7টার সময়তেই দেখো কত সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে। আর কালকে যে কাপড়টা পরেছিলাম স্নান করে, ওই কাপড়টা তো সারাদিনই পরেছিলাম, সন্ধেবেলা খুলে দিয়েছিলাম। তো ভাবলাম সকাল সকাল কাপড়টাকে একটু জল কাচা করে দিই। আর বেশিক্ষণ আর কি পরেও থাকিনি, আর পরে সেরকম কাজকর্মও করিনি যে খুব একটা নোংরা হয়েছে, তাই সকালবেলায় কাপড়টা জল কাচা করে দিলাম। আর খুব সাবধানে আমি কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে নিগড়িয়ে নিয়েছি। তো আগে সায়ার ব্লাউজটা কেচে দিয়েছি। আর জানো তো এখন না আমাদের উঠোনে রোদ আসেনি, তাই ভাবলাম দিদিদের চালা ঘরের এখানটায় সকালবেলাতেই খুব মিষ্টি রোদ এসছে, তো এখানে জামা কাপড়গুলো মেলে দিই, তাই এখানটাতেই মেলে দিচ্ছি। এখনও জানো তো কিছুই করা হয়নি, শুধু ব্রাশটাই করা হয়েছে। তো আগে কাপড়টা কেচে মেলে দিই, তারপরে তখন বাকি কাজ যেগুলো আছে সেগুলো তখন করে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে এই চালা ঘরের এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো প্রথমে কাপড়টা মেলে দিলাম, তারপরে ব্লাউজটা মেলে দিচ্ছি, দিয়ে তখন সায়াটা মেলে দেব। আর এই যে বালতিটায় করে জল এনেছিলাম, দিয়ে কলের জলে কেচে নিয়েছিলাম। তো এক বালতি জল কলতলায় ভরে রাখবো, তারপরে তখন রুদ্র বাবাকে বলবো যে জলটা ও এসে নিয়ে যাবে। তো চলো বালতিটা এখন ধুয়ে কলপাড়ে পেতে দিই। সকালবেলার চাটা আজকে আমিই করেছিলাম। দিদি সংসারের সমস্ত কাজগুলো সকালবেলায় করছিল, তো চা করে সববার সকালবেলা চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে দিদি এদিকে সবজিপাতি কাটতে বসলো, কারণ এখন কেটে না রাখলে না ওই মাকে স্নান করায়, তারপরে উনুন ধরায়, অনেকটা দেরি হয়ে যায় জানো তো। তো সেই জন্য সকাল সকালে আর কি সবজিপাতি কাটতে বসেছে। আর আজকে আমাদের 14 শাক রান্না করা হবে। তবে কি বলো তো, অমাবস্যা লাগার আগে কালকে শাকগুলো তুলে রাখা হয়েছিল, মানে 14 রকমের পাতা তুলে রাখা হয়েছিল। আজকে আবার বেশি করে অন্য একটু শাক তুলে নিয়ে এসছে, তো সেটা মিশিয়ে 14 শাক করা হবে। আমাদের গ্রামে জানো তো আলাদা নিয়ম, শুধু আমাদের গ্রামে বলে নয়, আমার বাবার বাড়ির গ্রামেও দেখেছি আর আশেপাশে গ্রামেও দেখেছি। ঠিক কালী পুজোর পরের দিনকে সবাই আর কি 14 শাক খায়। আর অন্যান্য দিকে আবার দেখছি চতুর্দশীতে 14 প্রদীপ দিচ্ছে আর 14 শাক খাচ্ছে। তো যেদিকে যেমন নিয়ম আর কি তেমনটাই করতে হবে, মানে বংশ পরম্পরায় না এই নিয়মটাই হয়ে আসছে, তাই আমাদেরকেও কিন্তু করতে হচ্ছে। তো যাই হোক, দিদি ওদিকে সবজিপাতিগুলো কেটে নিল, আর আমি আলু কাটছিলাম, আলু কেটে মুড়ি খাবার জন্য তরকারি করে নিয়েছি। তারপরে চলে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য। আর এই যে দেখছো দেওয়ালে ঘুঁটে দেওয়া হয়েছে, তো এই ঘুঁটেগুলো পিসিমা দিয়েছিল। আর যেন পিসিমা ঘুঁটে দিচ্ছিল, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর পিসিমা বলছিল যে আমার ঘুঁটে দেওয়া দেখবে ছাড়াতেই হবে না, নিজে নিজেই ছেড়ে পড়বে, মানে এত হালকা করে দেওয়া আছে গো। আর বেশ অনেকগুলো ঘুঁটে জানো তো নিচে পড়েও আছে, তো বেশ ভালোভাবে শুকিয়েও গিয়েছে, আর বেশি রোদও লাগলো না। আমার ঘুঁটেতে তো অনেক রোদ লাগে। তো যাই হোক, খুব হালকাভাবে হাত দিচ্ছি, আর দেখো ছেড়ে ছেড়ে চলে আসছে, আর বস্তার মধ্যে ভরে রাখছি। আর দিদি ওদিকে স্নান করতে গেছে এখন। আমি ভাবলাম ঘুঁটেগুলো ছাড়িয়ে তাহলে আমি মেলে দিই। আর এই যে দেওয়াল, মানে আমাদের গোয়াল ঘরটা ভেঙে গেছিলো, তোমাদেরকে তো এই দিকটা দেখানোই হয়নি। তো এই যে দেখো সামনে খানটা যেখানে টিন দিয়ে ঘেরা ছিল, তো সেই জায়গাটা কেমনভাবে ভেঙে গিয়েছে, একদম মাটিগুলো এসে টিনের ওপরে পড়েছে, তো এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখানে একটা বাঁশ কেটে রাখা হয়েছিল, তো বাঁশের পাতাগুলো তো ছাগলে খেয়ে নিয়েছে, এখন বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, দেওয়ালটা মানে ঘরটা পুরোপুরি ভাঙতে হবে, যে একটা ব্যবস্থা আর কি করতে হবে। তো এখন আর হচ্ছে না, তো কয়েকদিন পর আর কি করে নেবে। তো যাই হোক, বেশ অনেকগুলো ঘুঁটে ছিল, সব ঘুঁটেগুলো দেখো ছাড়িয়ে নিলাম। আর বেশ অনেকগুলো ঘুঁটে নিচে পড়েও আছে, তো ওগুলোকেও ছাড়িয়ে নেব, তারপরে ঘরে নিয়ে গিয়ে টিনের মধ্যে মেলে দেব। বেশ অনেকক্ষণ হয়েছে দিদি রান্না বান্না বসিয়ে দিয়েছে, তার আগেও অনেক কাজ করেছে। দিদি স্নান করে এসছে, মাকে স্নান করিয়েছে, মুড়ি খেয়েছে, আর আমিও কিন্তু অনেক কিছু করে ফেলেছি। আমিও স্নান করেছি, পুজো করেছি, মুড়ি খেয়েছি। তো যাই হোক, দিদি এখন মশলা বাটছে,
তাই আমাকে একটু ডাকলো, বললো একটু উনুন শালে থাকতো, মানে ওই যে নিভে যাচ্ছে তো তো সেই জন্য থাকতে বললো। তাই আমি এলাম উনুন শালে। আর এই যে ঘুঁটে মানে বার করছি বস্তা থেকে, আমার ভয় করছে জানো তো। মানে সেই যে সাপে কামড়েছিল তারপর থেকে না মনে এমন একটা ভয় ঢুকে গিয়েছে, মানে কোনো বস্তার ভিতরে বলো, কোথাও না হাত দিতে, তারপরে কোথাও পা ফেলতে খুব ভয় করছে। আবার মনে হচ্ছে কি সাপ আছে সাপ আছে, এমনটা মনে হচ্ছে, এত আতঙ্ক ঢুকে গিয়েছে। তো দিদি উনুন ধরানোর সময় একবার ভালো করে ঝাঁকড়ি নিয়েছিল, মানে লাঠি দিয়ে বাড়ি মেরেছিল, যদি কিছু থাকে তাহলে বেরিয়ে চলে যাবে। তো মানে সবাই আতঙ্কে আছে জানো তো। তো যাই হোক, এদিকে ভাতটা একটু দেখে নিলাম যে কি কেমন হয়ে আছে। তো ভাতটা সবেমাত্র 1 ফুট হলো, আর একটু টকবক করে ফুটলে তখন আর একটু জল দিয়ে একবার আর কি ঢাকা দিয়ে দেবো। আর শাকটা রান্না করা হয়ে গিয়েছে, ওই যে 14 শাকটা। আর আমাদের এখানে নিয়ম আছে জানো তো, ওই যে শাকটা রান্না করা হলো, শাক ধোয়ার জলটা, মানে শাক ধোয়ার সময় যে জলটা বের হয়েছিল সেই জলটা রেখে দেওয়া হয়েছে। কালকে আমাদের গরুর পরব বলে আর কি, গরুর মানে পুজো করতে হয় কালকে। তো কালকে ওই শাক ধোয়া জলটা দিয়ে গরুর পা ধোয়াতে হবে। আর অনেক রকম রান্না বান্না করে কিন্তু গরুকে ভাত দিতে হবে, ছাগলকে গরুকে ভাত দেওয়া হয়। আর গ্রামে কিন্তু প্রায় প্রত্যেক জায়গাতেই কিন্তু এই নিয়মটা রয়েছে। তো এই নিয়মটা আমাদেরকে পালন করতে হয়। তো বেশ অনেকগুলো ঘুঁটে মানে উনুনের মধ্যে ভরে দিলাম। দিদি বলল তোকে আর গরমের মধ্যে থাকতে হবে না, গরমে বেশিক্ষণ থাকলে শরীর আনচান করবে, তুই চলে আয়। তো এই যে দেখো শিলটা এখানে আর কি সামনেখানটায় রাখা ছিল, আর এখানে মশলাগুলো বেটে নিচ্ছে। আর 2 রকমের মশলা বাটছে, একটা হচ্ছে ঝোলের আর একটা হচ্ছে টকে। তো একটু বেশিক্ষণই সময় লাগবে, সেই জন্য আর কি আমাকে ডেকেছিল। তো যাই হোক, দিদি এদিকে মশলা বাটছে, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তো চলো, অনেকগুলো বোতল ফাঁকা হয়েছে, সেগুলো আমাকে ভরতে হবে। দেখি গিয়ে টাইম কলে জল দিয়েছে নাকি। সেই যে আমাদের কত কত মুড়ি ভাজা হয়েছিল, তোমরা তো দেখেছিলে। এই বড় ড্রামটার 1 ড্রাম, আবার ওই যে 3টে ড্রাম দেখছো, এটাতে তো হলুদ মুড়ি ছিল, হলুদ চাল ভাজা, আর ওই দুটোতেও সাদা মুড়ি ছিল। সব মুড়ি শেষ হয়ে এখন তোমাদেরকে দেখাই কইটুকু মুড়ি আছে। এখানে দেখো, এই যে এইটুকু মুড়ি আছে, ভালো বোঝা যাচ্ছে না অন্ধকার ভিতরটা। এই যে কেমন করে রেখেছি দেখো, এটা একটু ফাটা তো, তো সেই জন্য এই যে প্যাকেট দেওয়া আছে, একটা কাপড়ের মানে পেপার দেওয়া আছে, তারপরে ঢাকনা দিয়ে এই যে কাপড়টা দিয়ে ঢাকা দেওয়া আছে যাতে হাওয়া বাতাস না পায়। তো অনেক দিন হলো আর বেশি মুড়ি নেই, সামনে ভাইফোঁটা আসছে, তো পিসিমারা সবাই আসবে, বাড়িতে অনেক লোকজন হবে, তবে আমি থাকবো না, সবাইকে মিস করব খুব। তো এই যে আবার মুড়ি ভাজতে হবে, সেই জন্য চাল ধোয়া হয়েছে। তবে এই চালটা ভাইফোঁটার আগে বোধহয় আর ভাজা হবে না, কারণ ভাইফোঁটার আগে এখন আর মুড়ি ভাজবে না বোধহয় মিলে। তো মানে ধোয়া হয়েছে তো, শুকিয়ে রাখা হবে। তো শুকিয়ে গেলে ভাইফোঁটার পরে তখন রুদ্রবাবা গিয়ে ভেজে নিয়ে আসবে। তো দিদি অনেক সকালেই ধুয়েছিল চালগুলো, এখন বেশ ঝরঝরে হয়ে গেছে এই যে। তো আমি ভাবলাম একটু নাড়াচাড়া করে দিই। আর এই মুড়ির চাল ধোয়ার পর যত নাড়াচাড়া করব তত তাড়াতাড়ি ঝরঝরে হবে। লবণ দিয়ে ধোয়া হয়েছে, দিদি ধুয়েছে। আর আমার ঠাকুর ঘরের কি অবস্থা দেখো, মানে আমি এখন পারছি না তো সেরকম কাজ করতে, মানে একটু এলোমেলোই হয়ে আছে। এই চৌকিতে এই সবগুলো থাকে না, আর দিদি বা কত করবে বলো, কত কাজ। এই বস্তায় আছে রেশনের চাল, যেগুলো এখন ভাত খাওয়া হচ্ছে, মানে ঢপের মধ্যে ঢেলে দেওয়াও হয়নি, এতটাই মানে কাজের চাপ দিদির। আর আমার হাতের জন্য পারছি না। আর কালকে আটা নিয়ে আসা হয়েছিল, পিষিয়ে এই যে এই ঢপে দেখো 1 ঢপ রাখা হয়েছে, আর কিছুটা ধরেনি জানো তো, এই যে হাঁড়িতে রাখা হয়েছে, ভালো করে চাপা দেওয়া আছে, নইলে তো আবার মানে ইঁদুর চলে আসবে, ইঁদুরে আর কি খেয়ে নেবে, ফেলে দেবে আর কি প্যাকেটে থাকলে পরে। আর এই যে আমাদের নাড়ু, 2 রকমের নাড়ু করা হয়েছিল, এই যে দেখছো নারকেল নাড়ু, আর এই যে দেখছো কলাই, মানে কলাই বলতে ছোলা কলাই আর চাল ভাজার নাড়ু। এখন এতটা করে আছে, আর খাওয়া হয়েছে, এখনও খাওয়া চলছে, সবাই খাচ্ছে। তো যাই হোক, কালকে ভাবছি টুকটাক কিছু গোছাবো ঘরটা একটু, নইলে সবাই আসবে তো দেখতে ভালো লাগবে না, তাই টুকটাক একটু ঘরটা গুছিয়ে নেব। দিদি আজকে এই যে দেখো শুকনো লঙ্কা আর জিরে রোদে দিয়েছিল, মানে বাটা যাচ্ছে না জানো তো, কেমন নেতিয়ে গেছে জিরেগুলো। তো দিদি বাটার সময়তে বলছিল যে জিরেগুলো একটু রোদে দিতে হবে। তো বেশ অনেকক্ষণে হলো রোদে দিয়েছে, সে বাটার পরে মশলা বাটার পরে রোদে দিয়েছিল, খড়খড়ে হয়ে গেছে, এখন তুলে নেব। নইলে ওই যে ছাগলের বাচ্চাগুলো বারে বারে আসছে, ছাগল ছানাগুলো কাকাদের, এই যে জিরেগুলো যদি ফেলে দেয় আর কোড়ানো যাবে না জানো তো, আর লঙ্কাগুলো তাও কোড়ানো যাবে। তো চলো আমি তুলে রেখে দিই। লঙ্কাগুলো দেখো শব্দ হচ্ছে, আবার ঝনঝন করছে, শুকিয়ে গেছে। আর এই যে দিদি রান্নাবান্না কমপ্লিট করে উনুন শালে দেখো নাতা দিয়ে দিয়েছে, আর এই যে বালতিতে আছে মানে ভাতের ফ্যান, তো লালিকে ওটা খাওয়ানো হবে। তো লঙ্কাটা এখন থাক, জিরেটা তুলে রাখি আমি, নইলে ছাগলে ফেলে দিলে সর্বনাশ হয়ে যাবে। চলো
জিরাটা নিয়ে নিলাম, এখন ঘরে রেখে দিই। এই যে এদের ভাই বোনের অবস্থা দেখো, মানে ভাত হওয়া মাত্র আজকে ওরা দুজনেই খেয়ে নিয়েছে। কি জানি কি ব্যাপার, নিজে থেকে কখনোই বলে না যে খেতে দাও। আজকে দুজনে কালীতলা থেকে এলো, দিয়ে দুজনেই বলছে ভাত দাও, খিদে পেয়েছে। মানে ওখানে দৌড়াদৌড়ি খেলা করেছে, সব বাচ্চাগুলো ছিল তো, খাওয়া দাওয়া করে দুজনে দেখো কেমন আরাম করে ঘুমাচ্ছে। অনুসয়া তাও বালিশটা একটু উল্টোপাল্টা করে নিয়েছে, ও তো মাথায় বালিশই নেয়নি, ঘুমিয়ে পড়েছে। মানে কি বলো তো, ওখানে ঢ্যাঁসা দিয়ে আর কি ছিল, হেলান দিয়ে ছিল, মানে হেলান দিয়ে থাকতে 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 নিচে নেমে গিয়েছে। তো দুজনে ঘুমাচ্ছে, ঘুমাক। আর এটা তো মানে আমাদের হেসেল ঘর, তোমরা জানোই। আর এখানে তো ছোট একটা চৌকি ছিল, দুজনের ঘুমানো হতো। তো এখন তো সেটাকে বড় করা হয়েছে, মানে বাইরে যে বেঞ্চটা থাকে সেটাই ঘরে নিয়ে আসা হয়েছে। দিয়ে দেখো একদম খাটের মতো বড় হয়ে গেছে, নইলে একদম 3 জনের জায়গা হতো, এখন 4 জনের, মানে 2 জনের জায়গা হতো, এখন 4 জনের জায়গা হবে। সেই যে মামনি দিদিরা এসছিল, বড় দিদিরা এসছিল, তখন আর কি বড় করা হয়েছিল। দিয়ে এখন দিদিরা এই ঘরেই থাকে, জানো তো। দিদিরা রাত্রে চালা ঘরে এখন আর যায় না, কারণ মায়ের শরীরটা ভালো নেই তো। রাত্রে কখন হঠাৎ দরকার পড়ে, না পড়ে, মা বাথরুম গেলে তখন অনেকজন লাগে, তো সেই জন্য এখানে আর কি শয়। তো যাই হোক, ওরা যখন ঘুমিয়ে গেছে ঘুমাক, রুদ্র মাথাটা একটু ঠিক করে দিই। তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি, আমরা খাওয়া দাওয়া করবো এবার। বাড়ির সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর দিদি খেতে আছি। তো এটা হচ্ছে আমার ভাত। আজকে রান্না করা হয়েছে 14 শাক, আর করা হয়েছে সয়াবিন আলু পেঁপে দিয়ে ঝোল করা হয়েছে, আর ওই ছোট ছোট মাছগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু টক করা হয়েছে। টক বলছি, তবে খুবই হালকা টক দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। ও বাবা, আজকে কি রোদ দিয়েছে গো, আজকে প্রচণ্ড রোদের তাপ। মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন রোদের তাপ হয়, তবে এবছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেরকম রোদের তাপ হয়নি, মানে বৃষ্টিতেই গেল। সেই সকালে আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওই যে দিদিদের চালা ঘরে মেলেছিলাম, কাপড়টা অনেক আগে তুলে নিয়ে এসেছি, সকালে ওগুলো শুকিয়ে গেছিলো, আমার স্নান করার আগেই শুকিয়ে গেছিলো। আর এই জামা কাপড়গুলো আমি স্নান করার পর মেলেছি, তো এগুলো তুলে নিই, সব রং চলে যাবে, এত রোদের তাপ গো আজকে, প্রচণ্ড তাপ। চলো জামা কাপড়গুলো তুলি, আর কিছু কাজ আছে টুকটাক, সেগুলো করব। কয়েকটা বোতল ফাঁকা আছে, ভরে নেব। মায়ের নাইটিটা এখন শুকায়নি, মানে সার্ফ জলে ভেজানো ছিল, মাকে স্নান করানোর পর গ্যারকে একটু আগে দিদি কেচে দিয়েছে। ওইদিকে রুদ্রের প্যান্টগুলো এখন শুকায়নি, ওগুলো থাক, ওগুলো পরে তুলে নেব। এই পাতলা জিনিসগুলো, সুতির কাপড়গুলো তুলতে হবে, নইলে সব রং চলে যাবে। তো সুতির যেগুলো পাতলা কাপড় আছে সব তুলে নিলাম। বিকেলবেলা বরের কাছে আবদার করলাম যে আমার ভ্রু প্লাক করে দাও। অত বড় তো দুর্গাপুজো গেল, ভ্রু প্লাক করা হয়নি, তখন তো মানে করার মতো পরিস্থিতিতেও ছিলাম না। আর যেই দিনকে আমাকে সাপে কামড়েছিল সেই দিন কিন্তু আমি ভ্রু প্লাক করতে যেতাম। আর অন্যান্য সময় তোমরা দেখো, মানে টুকটাক যদি কোথাও যাই বা ছোটোখাটো কোনো পুজো হয়, তখন বাড়িতেই দিদির কাছে বা বৃষ্টির কাছে বা রুদ্র বাবার কাছে আমি ভ্রু প্লাক করিনি। তবে দুর্গা পুজোর সময় ওদের কাছে করি না। ওই আমাদের গ্রামে একটা বউ আছে যে আর কি সেলাই করে, ভ্রু প্লাকও করে দেয়, ও সুতোই করে। তো সেই দিনকে, যেদিন সাপে কামড়েছিল সেই দিনকে কিন্তু আমার যাওয়ার কথা ছিল বিকেলবেলায়, কিন্তু করা হয়নি দুর্গা পুজোয়। কালী পুজোও চলে গেল, কালী পুজোতেও করা হয়নি। তো সামনে তো পরশু দিনকে হচ্ছে ভাই ফোঁটা, তাই ভাবলাম ভ্রুটা প্লাক করে রাখি। তাই রুদ্র বাবাকে বললাম দোকানে যাও, দোকান থেকে একটা নতুন ব্লেড নিয়ে এসো, দিয়ে আমার ভ্রুটা প্লাক করে দাও। তো ও বললো ঠিক আছে, করে দিচ্ছি। তবে কি জানো তো, ভ্রু প্লাক করছি, তবে ভাই ফোঁটাতে বাবার বাড়ি যাওয়া হবে কি হবে না সেটা আমি না আদৌ মানে এখনও পর্যন্ত জানি না যে যাওয়া হবে কি হবে না। মানে বাড়ির পরিস্থিতি তো দেখছি, রুদ্র তো যেতে পারবেই না, মায়ের শরীরটা খারাপ। মাকে যখন কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, মানে ঘর থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, তখন 3-4টে লোকের প্রয়োজন পড়ছে। তো কি হবে কিছুই বুঝতে পারছি না। বাবা এদিকে জিজ্ঞাসাও করছে শ্বশুর বাবা যে যাবে না কি করবে, আমাকে বাধা দিচ্ছে সেটা নয়, তো জিজ্ঞেস করছে। আমি বলছি আমি এখনো পর্যন্ত কিছুই বলতে পারছি না যে যাব কি যাব না। দেখো কাল বাদ পরশু দিনকে ভাই ফোঁটা, আমি এখনো মানে নিজে থেকে ডিসিশন নিতে পারছি না কি করব। এটা নিয়ে না খুব সমস্যায় পড়েছি। আর ওদিকে আমার বাবাও বলছে যে আসবি না কি করবি, তো বাবাকেও আমি কিছু বলতে পারছি না যে যাব কি যাব না, মানে আমি নিজেই ঠিক করতে পারছি না কি করব। এদিকে আমারও শরীরটা মানে ভালো নেই, আমারও মাঝে মধ্যে শরীরটা খারাপ করছে। আর তোমরা তো জানো মায়েরও মাজায় ব্যথা, মাও সেরকম করতে পারে না কিছু, ওখানে গেলে কিন্তু আমাকে অনেক কাজ করে নিতে হয়। তবে এখন ভাইফোঁটার সময় গেলে দিদি অবশ্য যাবে, দিদি সব কিছু করে নেবে। দিদি বলছে যে চল, তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব কাজকর্ম করে নেব। তো এটা নিয়ে কদিন থেকে বাড়িতে মানে এত সমস্যা চলছে, আমি নিজে
নিজেই কোনো ডিসিশন নিতে পারছি না, জানো তো। তো যাই হোক, তোমাদেরও একটু মতামতের দরকার আছে। তোমরাই বলো গো যে আমি বাবার বাড়ি যাব না ভাইকে আসতে বলবো। তোমরা তো আমার ফ্যামিলির একজন, বলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার যাওয়াটা ঠিক হবে নাকি ভাইকে আমাদের বাড়িতে ডেকে নেব। আর এদিকে পিসিরাও আসবে, পিসিরাও বলছে যে তোমাকে দেখতে যাওয়া হয়নি, ভাইফোঁটার সময় যাব, তোমাকে দেখবো, তুমি যেও না। মানে আমি না মাঝখান থেকে মানে কি বলবো ফেঁসে গেছি, কোনো ডিসিশনই আমি নিতে পারছি না। তো যাই হোক, আপাতত ভুরুটা প্লাগ করে রাখছি। তো দেখি যাওয়া না হলেও মানে ভাই তো আসবে, তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কি করব। হ্যাঁ, তো যাই হোক, ভুরুটা প্লাগ করে নিই, তারপরে তখন সন্ধ্যা হয়ে গেলে তখন সন্ধ্যাবাতি দিয়ে দেব। সন্ধ্যাবাতি দেয়া হয়ে গেছে, আর দিদি করেছিল চা। আর এখন হচ্ছে সন্ধেবেলায় দেখো একটু হলুদ মুড়ি নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি। তো সন্ধেবেলায় চা মুড়ি খাবো। এখন জানো তো সকাল সন্ধে এই হলুদ মুড়ি খাওয়া হচ্ছে। তোমরা তো আগে দেখতে যে সন্ধেবেলায় খুব একটা খেতাম না মুড়ি, তো ওই মানে মাঝে সাঝে খেতাম, কেউ যখন আসতো তখন খেতাম। এখন এই হলুদ মুড়ি আছে বলে প্রায় কিন্তু হলুদ মুড়ি খাওয়া হয়, বেশ ভালো লাগে। আর রুদ্রকে দিলাম, ওই যে সকালে আলুর তরকারি করেছিলাম 10টার দিকে, ওই আলুর তরকারি দিয়ে ওকে মুড়ি খেতে দিয়েছি। তো ওকে আমার পাশে বসতে বললাম, কিছুতেই বসলো না, ও আবার চেয়ারে গিয়ে বসেছে। আর ওইদিকে কিন্তু মানে ওই যে টেবিলটা নেওয়া হয়েছিল, ওই টেবিলে মা, বাবা, দিদি ওরা বসেছে। তো ওরা বসে চা খাচ্ছে। তো সেই দিন তো আমি ডাইনিং টেবিল বলেছিলাম বলে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে টি টেবিল। আজকে দেখো ঠিক মানিয়েছে, বলো, যে টি টেবিলে টি খাওয়া হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না গো, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।